আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য একটা অদ্ভুত সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেখানে পৃথিবীতে একটা নিউক্লিয়ার ওয়ারের কারণে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এই পৃথিবীতে একটা মাত্র মেয়ে প্রাণে বেঁচে গিয়েছিল। তারপর তার সাথে কি ঘটেছিল সেটাই দেখানো হয়েছে এই সিনেমাতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের নিউক্লিয়ার যুদ্ধ শেষ হয়ে যাবার পরে এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবী দেখানো হয়। আসলে 2 বছর আগে সারা পৃথিবীতে এক ভয়াবহ নিউক্লিয়ার ওয়ারের কারণে আজকের এই দশা হয়েছিল। তো যাই হোক, এই ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কিনা একা একা একটা সুপার শপের তালা ভেঙে সেখানে ঢুকে পড়ে। মেয়েটা অনেক মোটা মোটা রেডিয়েশন স্যুট পরেছিল, কারণ নিউক্লিয়ার বোমাগুলো বিস্ফোরিত হবার পরে চারপাশে ভয়ঙ্কর রেডিয়েশন ছড়িয়ে পড়েছিল। মেয়েটা কোনো রকমে সেই সুপার শপের ভেতর থেকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আবারও নিজের বাড়িতে ফিরে আসতে থাকে। সে অনেক দূরের পথ পাড়ি দিয়ে একটা পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নিরিবিলি একটা রাস্তার কাছে এসে নিজের সকল রেডিয়েশন স্যুটগুলো খুলে ফেলে। তারপর একটা জনমানব শূন্য গ্রামের একটা বাড়িতে ঢোকে অ্যানা নামের সেই মেয়েটা। সে সবার আগে গোসল করে পরিষ্কার হয়ে নেয় এবং তারপর সে একা একাই ঘুমিয়ে পড়ে। আসলে এই সম্পূর্ণ শহরে অ্যানাই ছিল একমাত্র জীবিত মানুষ। তো যাই হোক, পরদিন সকালে তার চাষাবাদ করা জমিতে গিয়ে সে নিজের খাবারের জন্য শাকসবজি নিয়ে আসে এবং সেটা খেয়ে সেদিনের রাতটাও কাটিয়ে দেয়। আর এখন পরের দিন সকালবেলা অ্যানা তার কুকুরটাকে নিয়ে জঙ্গলের ভেতরে শিকার করার জন্য চলে যায়। সে তার কুকুরটাকে নিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে যাবার পরে একটা কাঁচা রাস্তার উপরে অদ্ভুত একটা ঠেলাগাড়ির মতো বস্তু পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত অ্যানা সেই গাড়িটার কাছে গিয়ে তার ভেতরে বেশ কিছু মানুষের তৈরি জিনিসপত্র দেখতে পায়। আর তখনই অ্যানা তার আশেপাশে মানুষের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে অ্যানা দেখতে পায় যে ভারী ভারী রেডিয়েশন স্যুট পরে একজন লোক সেই গাড়িটার কাছে এসে সেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। অ্যানা বেশ কিছুক্ষণ সেই লোকটার পিছু করে, আর সেই লোকটা যখন বুঝতে পারে যে এই এলাকাটা সম্পূর্ণভাবে রেডিয়েশন মুক্ত, তখনই সে প্রথমবারের মতো নিজের স্যুট খুলে ফেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে। লোকটা নিরাপদে জায়গাটা খুঁজে পেয়ে খুশিতে রীতিমতো কান্না করে দিয়েছিল। সে প্রচণ্ড খুশিতে পাশের একটা ঝর্ণার নিচে গিয়ে গোসল করতে শুরু করে দেয়। কিন্তু এটা দেখে অ্যানা সেখানে ছুটে গিয়ে সেই লোকটার দিকে বন্দুক তাক করে ধরে তাকে দ্রুত এই পানি থেকে উঠে যেতে বলে। লোকটাও ভয় পেয়ে অ্যানার দিকে বন্দুক তাক করে ধরে, আর অ্যানা তাকে বুঝায় যে দেখো, আমি এই জায়গাতে থাকি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, আমি শুধু বলতে চাই যে এই ঝর্ণার পানিগুলো রেডিয়েশনযুক্ত এলাকা থেকে আসছে, এই পানিতে গোসল করলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। যে কথা শুনে ডেভিড নামের লোকটা দ্রুত পানি থেকে উঠে পড়ে। রেডিয়েশন থেকে বাঁচার জন্য সে অ্যানার সাহায্য নিয়ে তার শরীরে একটা অ্যান্টি রেডিয়েশন ইনজেকশন পুশ করে নেয়, কিন্তু তারপরেও সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আর অ্যানা দ্রুত লোকটাকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে এসে তাকে পরিষ্কার পানিতে গোসল করিয়ে দেয়, কিন্তু ততক্ষণে এই লোকটা ভয়ঙ্কর অসুস্থ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন পরদিন সকালবেলা অ্যানা সেই লোকটার ঠেলা গাড়িটা নিজের বাড়িতে নিয়ে আসে। আর এতদিন একা একা থাকার পরে একজন সঙ্গীর দেখা পেয়ে অ্যানা সেই লোকটাকে বাঁচিয়ে রাখার জন্য তার সেবা শুশ্রূষা করতে শুরু করে দেয়। এভাবেই একটানা বেশ কয়েকদিন কেটে যায়, আর অ্যানা নিয়মিত সেই লোকটার খেয়াল রাখতে থাকে। কিন্তু একদিন সকালবেলা হঠাৎ করে অ্যানা খেয়াল করে যে এই লোকটা সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেছে। তাই সে তাকে বাঁচানোর জন্য পুনরায় একটা অ্যান্টি রেডিয়েশনের ইনজেকশন পুশ করে দেয়। বেচারি অ্যানা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন সৃষ্টিকর্তা এই লোকটাকে বাঁচিয়ে দেয়। সে আসলে একা একা আর থাকতেই পারছিল না। এভাবেই বেশ কয়েকদিন কাটিয়ে দেবার পরে ফাইনালি ডেভিড কিছুটা সুস্থ হয়ে যায়। আর আজকে তারা দুজন বসে বসে গল্প করার সময় অ্যানা ডেভিডের কাছ থেকে জানতে চায় যে সে কিভাবে এখানে এলো। ডেভিড তাকে বলে যে সে সহ বেশ কয়েকজন মানুষ একটা বাংকারের ভেতরে বন্ধ হয়েছিল, কিন্তু সেখানে থাকতে থাকতে তারা প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, কারণ এমন অন্ধকার বন্দিদশা জীবন তারা কেউই চায়নি। তাই সবার আগে ডেভিড সেখান থেকে বেরিয়ে আসে। তবে দুর্ভাগ্যবশত রেডিয়েশনের কারণে তার সাথে আসা বেশ কয়েকজন মানুষ মারা গেলেও সে কোনো রকমে এই নিরাপদ জায়গা অবধি পৌঁছাতে পারে। এবার সে কৌতূহলবশত অ্যানাকে জিজ্ঞাসা করে যে এই জায়গাটা এতটা রেডিয়েশন থেকে মুক্ত আছে কিভাবে।
অ্যানা তাকে জানায় যে হতে পারে সৃষ্টিকর্তার কোনো আশীর্বাদ রয়েছে এই জায়গাতে, হয়তো এই জায়গার আশেপাশের পাহাড়গুলো রেডিয়েশন আটকে দিয়েছে। আর তাছাড়াও গল্পে গল্পে অ্যানা ডেভিডকে জানায় যে তার পরিবার সহ এই গ্রামে হাতে গোনা কয়েকজন মানুষ বসবাস করত। তার ভাই এবং তার বাবা সহ গ্রামের লোকজনেরা তাদের পরিবার এবং প্রিয়জনদেরকে খোঁজার জন্য গ্রামের বাইরে যখন চলে যায়, তখন তারা গ্রামের বাইরে মৃত্যুবরণ করে। আর তাছাড়াও নিউক্লিয়ার হামলার শুরুর দিকে ভয়ঙ্কর রেডিয়েশন এই গ্রামেও ছড়িয়ে পড়েছিল, তাই গ্রামের ভেতরে থাকা মানুষেরাও মারা যায়। তবে সৌভাগ্যবশত অ্যানা একমাত্র মেয়ে যে এই সম্পূর্ণ শহরে একা বেঁচে রয়েছে। গল্প স্বল্প শেষ করে কোনো রকমে তারা দুজন সেদিনের রাত কাটিয়ে দেয়। আর পরদিন সকালবেলা অ্যানা নিজের খাবারের জন্য শাকসবজি উৎপাদন করতে থাকা সেই ক্ষেতের ভেতরে চলে যায়, যেখানে তাকে দেখার জন্য ডেভিডও চলে আসে। ডেভিড দেখতে পায় যে এখানে একটা ট্রাক্টর থাকা সত্ত্বেও অ্যানা নিজের হাত দিয়ে জমিতে খোঁড়াখুড়ি করছিল। অ্যানা ডেভিডকে জানায় যে এই ট্রাক্টরটা চালানোর জন্য পেট্রোল আমার কাছে নেই। যদিও এই এলাকাতে একটা পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সেই পাম্প চালানোরও কোনো উপায় নেই। কিন্তু এখানে ডেভিড বিদ্যুৎ ছাড়াই ম্যানুয়ালি সেই পাম্প থেকে পেট্রোল বের করার উপায় শিখিয়ে দেয় অ্যানাকে। অ্যানা পাম্প থেকে পেট্রোল বের করতে পেরে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এত বছর পরে সে আবারও নিজের ট্রাক্টরটা চালাতে পারে। তো এখন রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় অ্যানা যখন প্রার্থনা করছিল, তখনই সে বুঝতে পারে যে ডেভিড আসলে তেমন একজন ধার্মিক মানুষ ছিল না। কিন্তু এখানে অ্যানা জানতে পারে যে ডেভিড আসলে একজন ইঞ্জিনিয়ার ছিল। তো যাই হোক, সেদিন রাতে ঘুমাতে যাবার আগে অ্যানা ডেভিডের দিকে অনেক ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে এতদিন একা একা থাকার কারণে অ্যানা নিজের সঙ্গী হিসেবে ডেভিডকে পছন্দ করে ফেলেছিল। তো এখন পরদিন সকালে ডেভিডকে সাথে করে নিয়ে অ্যানা একটা পুকুরে মাছ ধরতে চলে যায়। এই পুকুরের পানিগুলো বদ্ধ ছিল বলে এখানে গোসল করাটাও নিরাপদ ছিল। তো এখন গোসল করা শেষ করে তারা দুজন মিলে পুকুর থেকে ধরা একটা মাছ বারবিকিউ করে খেতে থাকে। এতদিন পরে এত সুস্বাদু খাবার খেয়ে ডেভিড প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন তারা বাড়িতে গিয়ে ঘরের ভেতরে থাকা নষ্ট জেনারেটরটা ঠিক করার চেষ্টা করে, কারণ আগামী কয়েক মাসের মধ্যেই এই এলাকাতে শীত পড়ে যাবে। তখন চারপাশে বরফে আবৃত হয়ে গেলে তারা কোনো খাবারই জোগাড় করতে পারবে না। তাই এখনই জেনারেটরটা ঠিক করে শাকসবজিগুলো ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে নিতে হবে। কিন্তু অনেক চেষ্টা করেও জেনারেটরটা ঠিক করতে না পেরে ডেভিডের সেই ঝর্ণাটার কথা মনে পড়ে যায়, যে ঝর্ণার পানির প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার যন্ত্র তৈরি করার প্ল্যান বানিয়ে ফেলে ডেভিড। সেই যন্ত্রটা তৈরি করার জন্য একটা চাকার মতো স্ট্রাকচার তৈরি করতে হতো, যেটা তৈরি করার জন্য ডেভিড এই গ্রামের ভেতরে থাকা চার্চটা ভাঙতে চাচ্ছিল, কারণ চার্চের দেয়ালে থাকা কাঠগুলো দিয়ে ওই চাকাটা বানাতে পারবে সে। কিন্তু অ্যানা ডেভিডকে বলতে থাকে যে আমাদের এমনটা করা একদমই উচিত হবে না। সৃষ্টিকর্তা আমাদের এত সুন্দর নিরাপদ একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে, আর এখন আমরা সৃষ্টিকর্তার ঘরটাই ভেঙে ফেলে দেব? এটা অনেক বড় পাপ কাজ হবে। আর তাছাড়াও আমার বাবা নিজ হাতে এই চার্চ তৈরি করেছিল, এখানে আমার অনেক স্মৃতি রয়েছে, আমি এটা ভাঙতে চাই না। ডেভিড তাকে বুঝাতে থাকে যে দেখো, সৃষ্টিকর্তা হয়তো তার এই ঘরের মাধ্যমে আমাদেরকে বাঁচাতে চায়। আমরা যদি বিদ্যুৎ উৎপন্ন করতে না পারি, তাহলে আগামী কয়েক মাস পরে শীতের প্রকোপে আমরা দুজনেই না খেতে পেয়ে মারা যাব। অ্যানা প্রচণ্ড দোটানায় পড়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তো যাই হোক, এভাবেই সেদিনের রাত চিন্তাভাবনা করতে করতেই কাটিয়ে দেয় তারা। আর পরদিন সকালবেলা অ্যানা তার মুরগির ফার্মের ভেতরে গেলে সে দেখতে পায় মুরগির ডিমগুলো কেউ একজন চুরি করে নিয়ে গেছে। অ্যানা মনে করেছিল যে কোনো পশু পাখি হয়তো ডিমগুলো খেয়ে ফেলেছে, তাই সে এসব কিছু ইগনোর করে আবারও তার জমিতে চাষ দেবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু চাষাবাদ শেষ করার পরে অ্যানা দেখতে পায় তার বাড়িতে কোথাও ডেভিড ছিলই না। ডেভিডকে খুঁজতে খুঁজতে সে পাশের একটা সুপার শপে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে ডেভিড মদ খেয়ে মাতাল হয়ে সেখানে পড়ে আছে। অ্যানা কোনো রকমে ডেভিডকে নিয়ে বাড়িতে চলে আসলে মাতাল ডেভিড অ্যানার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। অ্যানা কোনো রকমে নিজের ঘরে চলে আসে। আর সেদিনের রাত কেটে পরদিন সকাল হলে ডেভিড অ্যানার কাছে এসে বারবার ক্ষমা চাইতে থাকে। অ্যানাও তাকে মাফ করে দিয়ে আবারও বাবার তৈরি করা সেই চার্চে গিয়ে পিয়ানো বাজাতে থাকে।
সেদিন রাতে অ্যানা ডেভিডের সাথে সুন্দর একটা ডিনার পার্টির আয়োজন করে। সে পার্টিতে খাওয়া দাওয়া শেষ করে তারা একে অপরের সাথে ডান্স করতে থাকে, আর ফাইনালি অ্যানা এবং ডেভিড দুজনেই একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। পরদিন খুবই হাসি খুশিভাবে অ্যানার সকাল শুরু হয়। সে সকালবেলা শিকার করার জন্য তার কুকুরটাকে নিয়ে আবারও জঙ্গলের ভেতরে গেলে আজকে সে পাগলের মতো একজন মানুষকে খুঁজে পায়। লোকটা পাগলের মতো দেখতে হলেও সে আসলে পাগল ছিল না। সে প্রায় 50 মাইল দূর থেকে নিরাপদ জায়গার খোঁজ করতে করতে এখানে এসে পৌঁছেছিল। তাই অ্যানা লুইস নামের সেই লোকটাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। প্রথম ডেভিড প্রচণ্ড ভয় পেয়ে গেলেও অ্যানা লুইসের সাথে তার কথা বলিয়ে দেয় এবং তারা বুঝতে পারে যে না, লুইসকেও একটা নিরাপদ জায়গা দেয়া উচিত হবে। প্রথম দিকে ডেভিড লুইসকে তাদের ঘরে জায়গা না দিয়ে বরং বাইরেই তাঁবু খাটিয়ে থাকতে বলে, কিন্তু অ্যানা ডেভিডকে বুঝিয়ে শুনিয়ে লুইসকে ঘরের ভেতরে আনার ব্যবস্থা করে ফেলে। ঘরের ভেতরে এসে খাওয়া দাওয়া করার সময় অ্যানা বুঝতে পারে যে লুইস ডেভিডের থেকে অনেক বেশি ধার্মিক ছিল। আর লুইস আসলে একটা কয়লা খনিতে কাজ করত বলে সে মাটির নিচে অনেক দিন বসবাস করেছিল, তাই সৌভাগ্যবশত সে রেডিয়েশন এবং বোমার আঘাত থেকে প্রাণে বেঁচে যায়। খাওয়া দাওয়া শেষ করে অ্যানা লুইসের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়, কিন্তু এটা দেখে ডেভিড বেশ রেগে যায়। সে বলতে থাকে ওর জন্য আবার ঘর ছেড়ে দেবার কি দরকার, ও তো ড্রয়িং রুমে থাকতে পারত। কিন্তু অ্যানা তাকে বলে যে দেখো, এই ধ্বংসপ্রায় পৃথিবীতে জীবিত মানুষগুলোকে আমাদের সাহায্য করা উচিত। এইসব কিছু নিয়ে এত চিন্তা করো না, যা হবে ভালোর জন্যই হবে। তো যাই হোক, এভাবেই দিন কেটে যায়। আর পরদিন অ্যানা যথারীতি তার ট্রাক্টরটা নিয়ে জমি চাষ করতে নেমে পড়ে। আর অপরদিকে লুইস এবং ডেভিড গল্প করতে করতে জঙ্গলের ভেতরে চলে যায় জংলি মুরগি শিকার করার জন্য। কিন্তু এখানে তারা একটা মুরগি দেখতে পেয়ে সেটা মারার আগে লুইস বলে যে চলো আমরা একটা বাজি ধরি, যে এই মুরগিটাকে মারতে পারবে সে অ্যানাকে পেয়ে যাবে। এই কথা শুনে ডেভিড প্রচণ্ড রেগে যায়, আর সাথে সাথে লুইস বলে যে আরে রাগ করো না, আমি তো এমনি মজা করছিলাম। তো যাই হোক, ফাইনালি সেই মুরগিটাকে ডেভিড নিজেই মেরে ফেলে। এখন সেদিন রাতের বেলা মুরগির মাংস দিয়ে তারা অনেক মজা করে খাওয়া দাওয়া করে নেয়। আর খাবার টেবিলে ডেভিড বলতে থাকে যে এখন যেহেতু আমাদের সাথে লুইস রয়েছে, এখন আমাদের ওই গির্জাটা ভেঙে কাঠগুলো দিয়ে সেই বিদ্যুৎ উৎপন্ন করার মেশিনটা তৈরি করে ফেলতে হবে। কিন্তু অ্যানা আবারও বলতে থাকে যে এটা করা হয়তো ঠিক হবে না। লুইসের মতো আরও লোকজন যদি এখানে আসে তাহলে তাদের প্রার্থনা করার একটা জায়গা থাকা দরকার। কিন্তু ডেভিড তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পরদিন সকালবেলা সেই গির্জাটা ভাঙতে চলে যায়। তারা সবাই মিলে গির্জাটা ভেঙে সেখানকার কাঠ বাঁশ এইসব কিছু নিয়ে যেতে থাকে সেই ঝর্ণার কাছে। কিন্তু এইসব ভাঙার সময় লুইস বারবার অ্যানার দিকে তাকিয়েছিল, কারণ স্বাভাবিকভাবেই অ্যানা ছাড়া এই শহরে আর কোনো মেয়ে জীবিত ছিল না। সারা দিন ধরে গির্জাটা ভাঙার পরে অ্যানা মনমরা হয়ে শেষবারের মতো সেই গির্জাটা ছুঁয়ে দেখতে থাকে। আর তখনই লুইস সেখানে এসে অ্যানাকে বলে যে মন খারাপ করো না, চলো একটু হেঁটে আসা যাক। তারা দুজন হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে চলে যায়, আর সেখানে তারা একে অপরের সাথে অনেক গল্প করতে থাকে। সেখানে গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে বিকেলবেলা লুইসের সাথে অ্যানা যখন বাড়িতে ফিরে আসে, তখন সেটা দেখে ডেভিড মনে মনে প্রচণ্ড হিংসা করছিল। তো যাই হোক, ততক্ষণে আবার ডেভিড সেই বিদ্যুৎ তৈরি করা যন্ত্রটার চাকা তৈরি করে ফেলেছিল। এখন সেদিন রাতের বেলা ডেভিড অ্যানাকে বুঝাতে থাকে যে দেখো, তুমি লুইসের কাছ থেকে একটু দূরে দূরে থাকো প্লিজ, তোমার দিকে লুইস খুব বাজেভাবে তাকাচ্ছিল। কিন্তু ডেভিডের কথায় অ্যানা তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওর সাথে আজকে একটু হাঁটতে গিয়েছিলাম বলে তুমি আমাকে এইসব উল্টাপাল্টা কথা বলছো, তাই না? এই কথা শুনে ডেভিড তাকে আর কিচ্ছু বলে না। এখন পরদিন সকালবেলা তারা সবাই মিলে সেই কাঠের চাকাটাকে ঝর্ণার কাছে নিয়ে গিয়ে স্থাপন করে ফেলে। ফাইনালি এত বড় একটা কাজ সফলভাবে করার কারণে আজকে রাতে তারা তিনজন একসাথে একটা পার্টির আয়োজন করে। পার্টিতে মদ্যপান করে তারা এই রাতের বেলায় পুকুরের ভেতরে গোসল করতে নেমে পড়ে। কিন্তু সেখানে অ্যানা আর লুইসকে একসাথে দেখে ডেভিডের প্রচণ্ড হিংসা হতে থাকে। তাই সে গোসল করে উঠে অ্যানাকে ফাইনালি বলে দেয় যে সে আসলে অ্যানাকে অনেক ভালোবাসে। কিন্তু এখন অ্যানা নিজেও তাদের দুজনের মধ্যে কনফিউজড হয়ে গিয়েছিল, তাই সে ডেভিডকে কোনো উত্তরই দেয় না। আর এদিকে অতিরিক্ত মদ্যপান করে ফেলার কারণে ডেভিড বিছানাতে গিয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু অ্যানা আজকে ডেভিডের সাথে একটু ভালো সময় কাটাতে চাচ্ছিল, কিন্তু ডেভিড যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই অ্যানা মন খারাপ করে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও লুইসের ঘরে চলে যায়।
আর ফাইনালি ডেভিডের আড়ালে তারা দুজন একে অপরের সাথে মিলিত হয়ে যায়। তারা দুজনেই এই ঘটনাটা ডেভিডের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। পরদিন সকালে ডেভিড তাদেরকে দেখে কোনো কিছুই আঁচ করতে পারেনি, কিন্তু তবুও কাজ করার সময় ডেভিড লুইসকে বলতে থাকে যে দেখো, অ্যানার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। কিন্তু লুইস হাসতে হাসতে তাকে বলে দেয় যে আপনার মতো একজন ম্যাচিউর মানুষের কাছে এমন বাচ্চাদের মতো কথাবার্তা শুনবো আমি এটা কখনোই আশা করিনি। যাই হোক, ডেভিড এই সব কিছু ইগনোর করে লুইসকে সাথে করে নিয়ে ঝর্ণার মাধ্যমে সেই চাকাটা ঘোরানোর জন্য ঝর্ণার কাছে চলে যায়। সেখানে তারা ফাইনালি সেই চাকাটাকে ঝর্ণার নিচে স্থাপন করে সেটাকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়। অর্থাৎ এখন এই চাকাটা যত ঘুরবে ততই বিদ্যুৎ উৎপন্ন হবে। কিন্তু রেডিয়েশন স্যুট পরে সেই পানির ভেতর থেকে উঠে আসার সময় হাত ফসকে লুইস নিচে পড়ে যাবার উপক্রম হয়। প্রথম ডেভিড তাকে বাঁচিয়ে নিলেও দ্বিতীয়বার লুইস যখন নিচে পড়তে যাচ্ছিল তখনই ডেভিডের মনে অ্যানার চিন্তা চলে আসে। আর এখন ফাইনালি আমরা দেখতে পাই ডেভিড একা একাই বাড়িতে ফিরে এসেছে। সে অ্যানাকে বলে দেয় যে লুইস খুবই ভালো মানুষ ছিল, ও আমাদের জন্য বিদ্যুৎ উৎপন্ন করার মেশিন তৈরি করে দিয়ে নিজের পরিবারকে খুঁজতে এই উপত্যকা থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আসলে ডেভিড লুইসকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলেছিল, কিন্তু এই কথা অ্যানা হয়তো কোনো দিনও জানতে পারবে না। তাই সে নিজের অজান্তেই প্রচণ্ড মনমরা হয়ে যায়। আর ফাইনালি সেই চাকার ঘূর্ণনের কারণে তাদের বাড়িতে বিদ্যুৎ উৎপন্ন হওয়া শুরু হয়ে যায়। আর এই ধ্বংসপ্রায় পৃথিবীতে ডেভিড এবং অ্যানা নিজেদের নতুন জীবন শুরু করে দেয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এটা মূলত কোনো ধ্বংসপ্রায় পৃথিবী নিয়ে তৈরি সিনেমাই না, এখানে মূলত দেখানো হয়েছে হিউম্যান সাইকোলজিকে। মানুষ কিভাবে মানে চয়েস করার জন্য যদি দুইটা অপশন থাকে তাহলে সে কেমন কনফিউজড হয়ে যায়, মানুষের মনের ভালোবাসা, মানুষের মনের হিংসা, এই সব কিছুই দেখানো হয়েছে মূলত এই গল্পে। তো যাই হোক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।